এই যাত্রায় পথে ঘাটে মানুষের ঢল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভোগান্তি, ট্রেনের ছাদের ঝুঁকি নিয়ে ছুটে চলা, লঞ্চেও উপচে পড়া ভিড়। কোরবানির ঈদে লঞ্চও বেশি এবং যাত্রীর চাপও বেশি। দুপুরে রওনা দিচ্ছে, আসি বসে আছে, এখনো বাস পাইনি। 2012 সালে যেই জাম রাখছি এই জামটা আবার আজকে পাইলাম। টিকিট কাটছি ভাই, টিকিট কাটার পরও আমি ঠিক পাচ্ছি না। প্রচন্ড গরম আর এই জার্নিটা অনেক কষ্টের। কষ্ট যতই হোক, বাড়িতে যাওয়ার একটা আনন্দ আলাদাই। পছন্দের পশু কিনতে হাটে হাটে ক্রেতার ভিড়, দরদাম আর হাঁক ডাকে জমজমাট বেচাকেনা। বেশি দামের অভিযোগ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। 10 লাখ টাকা বলছি, 14 লাখ টাকা দাম চাচ্ছে। দাম দর একটু বেশি, ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম কম। দাম মোটামুটি ভালো বাজার পাইছি আমি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। اللهم اصلح احوال المسلمين اللهم كن لاخواننا في فلسطين। পবিত্র হজের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা, নিরীহ ফিলিস্তিনিদের জন্য দোয়া, 20 লাখের বেশি মুসল্লির অংশগ্রহণ। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30টায়, বৃষ্টি হলে 8টায় হবে বায়তুল মুকাররমে। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের আশ্বাস ডিএসসিসির। স্বামী সন্তানের সঙ্গে ঈদ করতে লন্ডন গেলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা। ফেক আইডি ব্যবহার করে জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচারে একটি চক্র, অভিযোগ রিজভির। প্রাপ্য মর্যাদা না দেয়ায় ক্ষোভ থেকে শাশুড়ি ও 2 শ্যালককে বালিশ চাপা দিয়ে খুন, অভিযুক্তকে গ্রেফতার করল পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার। এবং প্রায় 100% তৈরি পোশাক কারখানায় বেতন বোনাস পরিশোধ বাকি আছে মাত্র 7টিতে। ঈদের আগেই শ্রমিকদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে কাজ করছে বিজিএমইএ। এই যাত্রায় পথে ঘাটে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপে দেখা দিয়েছে যানজট। বাস না পেয়েও ট্রাকেও গন্তব্যে রওনা হলো অনেকেই। যাত্রীতে ঠাসা বগি আর ডেক ভর্তি মানুষ নিয়ে বাড়ির পানে ছুটছে ট্রেন ও লঞ্চ। ভোগান্তি হলেও প্রিয়জনের সঙ্গে ঈদ করার আনন্দে উচ্ছ্বসিত সবাই। সারিবদ্ধভাবে সাজানো লঞ্চ, যাত্রীদের ভিড় পরিপূর্ণ হলেই ছুটে চলছে নিজ গন্তব্যে। সদরঘাট লঞ্চ টার্মিনাল কোনো উৎসব এলেই ফিরে পায় তার পুরনো জৌলুস। নির্বিঘ্নে এই লঞ্চ যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা, তবে কিছুটা আক্ষেপও ঝাড়ছেন কেউ কেউ। বলছেন অতিরিক্ত যাত্রী তোলার প্রতিযোগিতা বন্ধ হলেই ঈদ যাত্রা পুরোপুরি আনন্দের হবে। এবার এই যাত্রা খুবই ভালো লাগতেছে। টাইম মতো লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং প্রশাসনিক নজরদারি ভালো আছে। এছাড়া যানবাহনের চাপ বেশি থাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। গাড়ির চাপে চলাচলে ধীরগতি দেখা যায় ঢাকা ময়মনসিংহ রুটেও। যানবাহন না পেয়ে ফিরে যেতে বাধ্য হন অনেকেই। সে দুপুরে রওনা দিচ্ছে, আসি বসে আছে, এখনো বাস পাইনি। জেনে 300 টাকা ভাড়া, 1200 টাকা ভাড়া। তন্দ্রা পর্যন্ত আমি হাইটে আইছি, আমি এখন পর্যন্ত কোনো গাড়ি পাই নাই। ঈদ যাত্রায় সড়ক পথের তুলনায় খানিকটা স্বস্তি রেল যাত্রায়। বেশিরভাগ ট্রেনই নির্দিষ্ট সময়ের 10-15 মিনিটের মধ্যে ছেড়ে যাচ্ছে স্টেশন। তবে যাত্রীদের রয়েছে উপচে পড়া ভিড়। ভয়ানক অবস্থা, তারপরেও এখন তো যাইতে হবে, কোনো উপায় নাই ভাই। টিকিট কাটছি ভাই, টিকিট কাটার পরও আমি ঠিক পাচ্ছি না। প্রচন্ড গরম আর এই জার্নিটা অনেক কষ্টের। এদিন দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেল উপদেষ্টা। আমরা আবার নির্দেশ দিয়ে যাচ্ছি যে ছাদের উপরে যাত্রী উঠবে না এবং ওই যে জানলা দিয়ে কোনো লোক ঢুকবে না। অনলাইনে টিকিট না পাওয়া নিয়ে আক্ষেপ রয়েছে যাত্রীদের। অনেকে স্ট্যান্ডিং টিকিটে উঠছেন ছাদে, তবু বাড়ি ফেরার স্বস্তি রয়েছে ঘরমুখ মানুষদের। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন মাহাদ ইসলাম ধ্রুব এবং গাজীপুরের চন্দ্রায় আছেন রিপোর্টার মেহেদি হাসান। শুরুতেই যাচ্ছি ধ্রুবর কাছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে লঞ্চ, অপেক্ষায় তার যাত্রীর।
যাত্রী এলেই গন্তব্যের পথে ছুটে যাচ্ছে লঞ্চগুলো। সদরঘাটের এই দৃশ্য কিন্তু কিছুদিন আগেও দেখা যায়নি, কিন্তু সেই দৃশ্য এখন আবার ফিরে এসেছে। সদরঘাট তার পুরনো জৌলুস ফিরে এসেছে, অর্থাৎ এতে বলাই যায় কোন এক উৎসবের দ্বারপ্রান্তে আমরা। অর্থাৎ কালকের দিন পরেই কিন্তু ঈদুল আজহা, সেই ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে কিন্তু এরই মধ্যে ঘরমুখ মানুষ ঢাকা ছাড়া শুরু করেছেন। এবং আমরা এইবার ঈদ যাত্রায় কিন্তু রোজার ঈদের থেকে অর্থাৎ ঈদুল ফিতরের থেকে কিন্তু এবার এই ঈদুল আজহায় ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় বেশি দেখেছে। এবারের ঈদ যাত্রায় ঘরমুখ মানুষ কিন্তু অত্যন্ত স্বস্তি প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা তাদের যাত্রা করতে পারছেন। তবে কিছু কিছু মানুষের মুখে একটু ভোগান্তির কথা আমরা শুনেছি। তারা যেটি বলছেন যে লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী না হচ্ছে, পাশাপাশি তারা যেটি দাবি করেছেন যে সদরঘাট প্রবেশের যে সড়কটি, সেই সড়কটিতে অত্যধিক যানজটের কারণে তাদের এই ছোট্ট একটি সড়কটিও পার করতে প্রায় 40 থেকে 50 মিনিট, অনেকের 1.5 ঘন্টাও লেগে যাচ্ছে। তো এই ভোগান্তির কথা কিন্তু স্বয়ং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত বলেছেন। তিনি 5:30টার পর এখানকার যাত্রীদের সঙ্গে কথা বলতে এসেছিলেন তিনি, এবং পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এটা বলেছেন যে এই সদরঘাটের যে এই যানজটের কারণে যে ভোগান্তি, এই ভোগান্তি দূর করার জন্য অতি দ্রুত এই সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য তিনি পরামর্শ দিয়েছেন। এবং এখানকার যাত্রীরা এক প্রকার স্বস্তি প্রকাশ করেছেন। এবং বিআইডব্লিউটি এর তথ্যটি আমি জানিয়ে দিতে চাই। বিআইডব্লিউটি এর তথ্য বলছে গতকাল রাত 12টা থেকে এখন অবধি প্রায় 63টির বেশি লঞ্চ এই টার্মিনাল ছেড়ে চলে গেছে। তো এই ছিল বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা চলে যাব গাজীপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, ঈদযাত্রা অনেকটা বিষাদের রূপ নিয়েছে আসলে ঘরমুখ মানুষের জন্য। যারা এখানে এসেছেন ক্ষোভ প্রকাশ করছেন। আমাদের দেখা মাত্রই তারা বলছেন যে আসলে যতই আমরা আসলে নিউজ সম্প্রচার করি বা নিউজ টেলিভিশনে দেখায়, আসলে তাদের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। তারা যেমনটি বলছেন, কেউ 10 ঘন্টা, কেউ 8 ঘন্টা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। এমনকি আমরা অনেককে দেখেছি যে আসলে আজকের যে ভয়াবহতা তারা দেখেছেন, তারা অনেকেই বলছেন গত এক যুগেও কিন্তু এত ভয়াবহতা, অর্থাৎ সড়কের যে চিত্র, এত ভয়াবহতার চিত্র কিন্তু তারা দেখেননি। এই মুহূর্তে সড়কে অনেকে কিন্তু বসে পড়েছেন, কেউ শুয়ে পড়েছেন, আশপাশে মসজিদে স্থান নিয়েছেন, আশপাশের প্রতিবেশী যারা রয়েছেন তাদের বাড়িতে বাড়িতে কেউ স্থান নিচ্ছেন। তারা যদি বলছেন যে আজকে রাতে যাওয়া সম্ভব না হলেও আগামীকাল সকালে তারা রওনা দিবেন, এমনটাই কিন্তু এই মুহূর্তে তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে যাদের যাওয়ার কোনো জায়গা নেই, যারা কিন্তু এই সড়কেই শুয়ে পড়ছেন, কেউ বসে পড়ছেন। দেখতেই পাচ্ছেন একটি বাস পাওয়া মাত্রই হুমড়ি খেয়ে পড়ছেন মানুষরা। আসলে কখন আসলে তাদের গন্তব্যে পৌঁছাবেন এই অপেক্ষা করতে করতে আজ দুপুর থেকে বেলা 12টা নাগাদ আমরা দেখেছি সড়কের এই ভয়াবহ চিত্র। ঠিক তারপর থেকে আমরা দেখেছি মানুষ যানবাহন না পেয়ে কীভাবে বাসের ছাদে চড়েছে, কীভাবে ট্রাকে উঠেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখার যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু আইন কানুন অর্থাৎ নিয়ম কানুন সব কিছু তোয়াক্কা করেই যেন সব আইন শৃঙ্খলা অর্থাৎ ভেঙে পড়েছে এই মুহূর্তে বলা চলে। কেননা সাধারণ মানুষ আসলে ভোগান্তি আসলে চরম পর্যায়ে পৌঁছেছে তারা যেমনটি বলছেন যে এমন চিত্র তারা গত এক যুগেও দেখেননি। একটি বাসের অপেক্ষায় তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। এবং সড়কের বাসে শুধু উঠলেই নয়, বাসের পর আসলে বাসে ওঠার পর যে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা যানজট আটকে থাকতে হয়, সেই চিত্রের কথাও কিন্তু তারা আমাদেরকে বলছেন এবং দ্বিগুণ ভাড়ার কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবচেয়ে তথ্য আমার কাছে। রাজধানীর সদরঘাট এবং গাজীপুরের চন্দ্রা থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার কোরবানির পশুর হাটের খবর। কোরবানির জন্য পছন্দের পশু কিনতে হাটে হাটে ক্রেতার ভিড়। ছুটির দিনে দরদাম আর হাঁক ডাকে জমে উঠেছে বেচাকেনা। বেশি দামের অভিযোগ ক্রেতাদের। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও সকাল থেকেই কোরবানির পশুর হাটে ক্রেতার সমাগম বেড়েই চলেছে। কেউ করছেন দামদর, কেউ তুলে ধরছেন পশুর গুণকীর্তন, কারো গালে হাত। কোনো ব্যাপারী বেচা বিক্রি সেরে আবার বাড়ির পথ ধরেছেন। কাঙ্ক্ষিত ক্রেতার আশায় অনেকেই আছেন অপেক্ষায়। 3টা করে বিক্রি করছি, দাম মোটামুটি ভালো বাজার পাইছি আমি, দাম দর একটু বেশি। ক্রেতারা বলছেন হাট জমে ওঠায় পশুর দামও কিছুটা চড়া। বিক্রেতারা বলছেন 1 থেকে 2 লাখ টাকা মূল্যের ছোট এবং মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম কম। ইনশাআল্লাহ ক্রেতা আসছে এবং দুপুর পরে ক্রেতা আরো বেশি আসবে।
ক্রেতা বিক্রেতার স্বার্থে প্রতিটি হাসিল ঘরেই নকল টাকা শনাক্তকারী মেশিন রাখা হয়েছে বলে জানান হাট ইজারাদার। কোনো নিরাপত্তার অভাব নেই, ঝুঁকিমুক্ত ভাবে এবং মোবাইল মানি ট্রান্সফার, বিকাশ ছাড়াও বিভিন্ন ব্যাংকের বুথ আছে, তাৎক্ষণিকভাবে টাকা ট্রান্সফার করতে পারছে। গাবতলী হাট পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাটে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। নিরাপত্তা বাহিনীর প্রধান হিসাবে আমি তো ভালো দেখলাম, আপনারা বলেন কোনো নিরাপত্তার ঘাটতি আছে কিনা। এবার রাজধানীর 21টি স্থানে পশুর হাট বসেছে। ঈদ সামনে রেখে সবগুলো হাটই হয়ে উঠেছে জমজমাট। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি হাটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। সকাল গড়িয়ে দুপুর, তারপরে হচ্ছে বিকেল। এই বিকেলের পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর দিয়াবাড়িতে গরু বিপুল পরিমাণে আগত হয়েছে। এর পাশাপাশি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গরু আগত মিনস হচ্ছে ব্যাপারীরা হচ্ছে গরু নিয়ে এসেছেন। তবে এর পাশাপাশি আমি একটু যদি বলি, এই যে আপনারা যে ডান পাশে যে গরুগুলি দেখতে পাচ্ছেন, এখানে 4 জন ভাই মিলে সিরাজগঞ্জের একজনের নাম সিরাজুল ইসলাম, সে হচ্ছে গরু নিয়ে এসেছেন 400 পিস, যেখানে হচ্ছে প্রায় 300 পিসই বিক্রি হয়ে গেছে, এরকম আমরা একটা তথ্য পেয়েছি। ঠিক একই রকম অন্যান্য ব্যাপারীদেরও কিন্তু একই রকম পরিস্থিতি। অনেক ব্যাপারী কিন্তু আসলে তাদের চাহিদা অনুযায়ী যে পর্যাপ্ত পরিমাণ যে চাহিদা ছিল যে গরু নিয়ে এসে, সেগুলো কিন্তু বিক্রি হয়েছে। তবে শেষ মুহূর্তের আমি কথা যদি বলি, এখানকার যে আগত গ্রাহকরা তারা কিন্তু তাদের যে চাহিদা অনুযায়ী গরু, কিন্তু সেই গরু কিন্তু কিনে নিয়েই কিন্তু অধিকাংশ মানুষের বাড়ি ফিরছেন বা ঘরে ফিরছেন। তবে এক্ষেত্রে চাহিদা যেটি 2 লাখ থেকে 2,30,000 বা 1,80,000 থেকে 2,30,000 টাকার পর্যন্ত কিন্তু গ্রাহকের চাহিদাটা বেশি আমরা দেখতে পেয়েছি। তবে এখানে যে দিয়াবাড়ির হাটটি যখন সন্ধ্যা গড়িয়ে এলো, তখন কিন্তু লোকারণ্য হয়ে গেছে। অধিকাংশ লোকেই কিন্তু এসেছেন তারা তাদের পছন্দের পশুটি কেনার জন্য। তবে যদিও এখানে গ্রাহক এবং হচ্ছে ব্যাপারী বা বিক্রেতাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছেন যে অতিরিক্ত দাম নিচ্ছেন তাদের কাছ থেকে, আবার কেউ বলছেন যে অতিরিক্ত দাম নয়, বরঞ্চ চেষ্টা কিছুটা সহনীয় মাত্রায় আছে। তবে এই ক্ষেত্রে ব্যাপারীদের কিন্তু বরাবর মতো অভিযোগ রয়েছে যে 2 লাখ টাকার গরু 1.5 লাখ টাকা মূল্য হাঁকানো হচ্ছে। এর পাশাপাশি গ্রাহকদের অভিযোগ তো রয়েছে, তারা তাদের পর্যাপ্ত দাম নিয়ে এসেও কিন্তু অনেকে না কিনে কিন্তু বাড়িতে ফিরছেন এই শেষ মুহূর্তে। এই অবস্থা ছিল আমার কাছ থেকে রাজধানীর দিয়াবাড়ির গরুর হাট থেকে। দিয়াবাড়ি পশুর হাট থেকে পশু বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। পবিত্র হজের খুতবায় নিরীহ ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও মানবতার কল্যাণ কামনায় দোয়া হয়েছে। এবার খুতবা দেন মক্কার মসজিদুল হারামের খতিব ডক্টর সালেহ বিন হুমাইদ। সম্প্রচার হয় বাংলা সহ 35 ভাষায়। রাতে মুজদালিফায় অবস্থানের পর কাল জামারায় পাথর নিক্ষেপ ও মাথা মুন্ডন করে কোরবানি দেবেন মুসল্লিরা। সৌদি আরব থেকে বিস্তারিত আরিফুন রহমানের রিপোর্টে। ঐতিহাসিক আরাফাতের ময়দানে লাখ লাখ হাজির সমাগম। সূর্যের তীব্র তাপ উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে ক্ষমা ও রহমতের আশায়। আরাফাতের ময়দানে হাজিদের উদ্দেশ্যে খুতবা দেন মসজিদুল হারামের খতিব শায়েখ ডক্টর সালেহ বিন হুমাইদ। আহমাদুহু সুবহানাহু আন হাদানা লিদীনিল ইসলাম। আরাফাতের ময়দানের ঐতিহাসিক খুতবা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে বাংলা, ইংরেজি, চাইনিজ, রুশ, তুর্কি, রোহিঙ্গা, ফরাসি, তামিল, পশতু সহ প্রায় 35টি ভাষায় সম্প্রচার করা হয়। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম তথা শিরক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হিদায়াত প্রাপ্ত। খুতবায় উঠে আসে ঈমানের আহ্বান। ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য প্রার্থনা করা হয়। আল্লাহুম্মা কুল লিইখওয়ানিনা ফি ফিলিস্তিন। এরপর এক আজানে আদায় করেন জোহর ও আসরের নামাজ। রাতভর মুজদালিফায় অবস্থানের পর শুক্রবার ভোরে জামারায় গিয়ে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর মাথা মুন্ডন করে পশু কোরবানি দেবেন হাজিরা। এবারের হজে প্রথমবারের মতো AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হাজিরা। সৌদি সরকার ইনশাআল্লাহ খুব ভালোভাবে ব্যবস্থাপনা করেছে, সেভাবে আমরা উপস্থিত আমরা খুবই আলহামদুলিল্লাহ। এবছর হজ ব্যবস্থাপনা অনেক ভালো এবং
আমরা সকল হাজি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হজ করতে পারতেছি। এবারের হজ ব্যবস্থাপনা অত্যন্ত ভালো, আমরা মিনাও খুব ভালোভাবে খাওয়া দাওয়া সর্বদিকে খুবই সুবিধা পাইছি। যারা হজ করতে এসেছেন বিশেষ করে বাংলাদেশিরা তাদের সেবা দিতে পেরে আনন্দিত। বাংলাদেশ থেকে যারা হজে এসেছেন আমি প্রার্থনা করছি তাদের হজ যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবছর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 20 লাখের বেশি মুসল্লি পবিত্র হজে অংশ নিয়েছেন। আরাফাতের ময়দান থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। হজের বিস্তারিত জানাতে এই মুহূর্তে সৌদি আরবে আছেন সহকর্মী আরিফুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। বলা চলে আর অল্প কিছুক্ষণ সময় আছে আরাফার ময়দানে। শেষ মুহূর্তে এখন লোকজন শুধুমাত্র আল্লাহর দরবারে শেষ মুহূর্তে যে প্রার্থনাগুলো বাকি আছে সেগুলোই কিন্তু তারা করছেন। অর্থাৎ আপনি দেখছেন যে আমার পাশেও কয়েকজন আছেন এবং পিছনে অনেকেই এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন যে তারা কিছুক্ষণ পরেই কিন্তু তারা সেই মুজদালিফা যেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে হয় সেই উদ্দেশ্যে রওনা করবেন। আমরা আসলে দেখছি আসলে অগণিত মানুষ যারা এখানে উপস্থিত আছেন যে আরাফার ময়দানে এবং ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত তারা শেষ সেকেন্ড পর্যন্ত তারা এখানে আল্লাহর দরবারে যে প্রার্থনা সেই প্রার্থনার সময় কাটাচ্ছেন এবং এটি কিন্তু মূলত আজকের দিনে তাদের যে চাওয়া সেই চাওয়া পাওয়া পূরণের দিন বলে মনে করছেন। অর্থাৎ আরাফার দিনই কিন্তু বলা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে একেবারে মাফ করে দেন। অর্থাৎ তাদেরকে শিশু অর্থাৎ নিউবর্ন বেবি যেমন হয় অর্থাৎ নবজীবন দান করেন, ঠিক এই নবজীবন প্রাপ্তির আশায় কিন্তু হাজিরা আল্লাহর দরবারে অঝর কান্না করছেন এবং তাদের এই কান্না আসলে এমনটাই হচ্ছে যে আরাফাতের আকাশ বাতাস বলা চলে এক ধরনের ভারী হয়ে গেছে। তাদের কান্নার আওয়াজে আমি দেখেছি বেশ কয়েকটি তাঁবুতে ঘুরে ঘুরে দেখেছি, প্রত্যেকটা তাঁবুতে এক ধরনের কান্নার রোল পড়ে গেছে। অর্থাৎ মানুষ আল্লাহর কাছে কি চান, তাদের জীবনের যা চাওয়া পাওয়া আছে সবকিছু এখানে উজাড় করে দিচ্ছেন তারা মহান সৃষ্টিকর্তার কাছ থেকে তাদের ক্ষমা প্রার্থনার জন্য। আমরা যেমনটি জানি যে আজকের এই আরাফার দিন এটি সম্পন্ন করেই হাজিরা কিন্তু এখান থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে, যেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন এবং খোলা আকাশের নিচে রাত্রি যাপনের পাশাপাশি সেখানে দুটি নামাজ আদায় করবেন, অর্থাৎ মাগরিব এবং এশার নামাজ আদায় করবেন। তো সব মিলে বলা চলে যে আরাফার দিনে আজকে যে কর্মসূচি সেটি খুব সুন্দর এবং সফলভাবে শেষ করেছেন হাজিরা। ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে, তবে বৃষ্টি হলে বায়তুল মোকাররমে জামাত হবে 8টায়। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি পরিদর্শন গিয়ে একথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। বলেন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারবেন। এদিকে কোরবানির পর 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক। 1 মাস দেশে থাকার পর স্বামীর সন্তানের সঙ্গে ঈদ করতে লন্ডনে ফিরে গেলেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এর আগে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে বের হয়ে বিমানবন্দরে যান জুবাইদা রহমান। আহমেদ সালেহিনের রিপোর্ট। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের এবারের দেশ ছাড়াই ছিল ভিন্নতা। 17 বছর আগে দেশ ছেড়েছিলেন মামলা নিয়ে। 2008 সালের পর আর ফেরা হয়নি জুবাইদার। সবশেষ গত মাসে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। এবার দুর্নীতির মামলায় সাজামুক্ত হয়ে ফিরে গেলেন তারেক পত্নী। 1 মাস দেশে থাকার পর বৃহস্পতিবার সকাল 9টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা থেকে বের হয় জুবাইদা রহমানকে বহনকারী গাড়ি বহর। এরপর নেভি হেডকোয়ার্টার হয়ে এয়ারপোর্ট রোড ধরে বিমানবন্দরে পৌঁছান তারেক পত্নী। ভিআইপি টার্মিনাল দিয়ে প্রবেশ করেন বিমানবন্দরে। বেশ কিছু সময় বিমানবন্দরে অবস্থান করেন বিএনপি নেত্রীর পুত্রবধূ। এ সময় তার সঙ্গে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী সহ অন্যান্যরা। স্বামী ও সন্তানের সঙ্গে এবারের ঈদুল আজহা উদযাপনের জন্য লন্ডন যাচ্ছেন জুবাইদা রহমান। এরপর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ওঠেন ডাক্তার জুবাইদা। এ সময় পরিবারের সদস্যরা তাকে বিদায় জানান। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান 11টা 5 মিনিটে ছেড়ে যায় ফ্লাইটটি। চলতি বছরের 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত মাসের 6 তারিখ শাশুড়ির সঙ্গে দেশে ফেরেন
পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। হাসপাতালে ভর্তি মাকে দেখতে দেশে ফিরেই সেদিনই স্কয়ার হাসপাতালে যান জুবাইদা রহমান। 1 মাস পরিবারের সঙ্গে থেকে বেশ উজ্জীবিত ছিলেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ফেক আইডি ব্যবহার করে জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভাবমূর্তিকে নানাভাবে কালিমালিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্য পূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে, যা একেবারে বানোয়াট, ভিত্তিহীন, একেবারে অসত্য। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। রাতের সময় আরও থাকছে। বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক গোলে উজ্জীবিত গোটা দল। সতীর্থদের ভালোবাসায় সিক্ত লেস্টার তারকা। লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখা। প্রায় শতভাগ কারখানায় পরিশোধ করা হয়েছে ঈদের বোনাস ও মে মাসের বেতন। 2092টি কারখানার মধ্যে বেতন প্রক্রিয়াধীন রয়েছে মাত্র 7টি কারখানায়। এমন তথ্য জানিয়েছে তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএ। ঈদ বোনাসটা 8-10 দিন আগে পেয়েছি। বাড়িতে যাব, আশা করি ফ্যামিলির সাথে ঈদ করব। না, এবার তো কোনো আন্দোলন নাই, কারণ টাকা আগে দিয়ে দিছে, সবকিছু আগে। বেতন বোনাস পরিশোধ, কারখানা ও ছুটি, এবার স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার পালা। বাড়িতে যাইতেছে, ভালো লাগতেছে। এদের ছুটিতে বেতন বোনাস সব ক্লিয়ার। বাড়িতে যাচ্ছি, বাপ মা ভাই বোন সবার সাথে আসছে। যেসব কারখানা এখনো চালু সেখানেও দেয়া হয়েছে বেতন বোনাস। বিজিএমই এর তথ্য, ঢাকা চট্টগ্রাম মিলিয়ে মোট সচল 2092টি কারখানার মধ্যে মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে 2085টি কারখানায়। 2টি বাদে ঈদের বোনাস পেয়েছেন 2090টি কারখানার শ্রমিক। আসলে শ্রমিক তো আমাদেরই। বিজিএমই নেতারা বলছেন ঈদের আগেই যেন শতভাগ শ্রমিক তাদের পাওনা বুঝে পান, তা নিশ্চিতে কাজ করছেন কারখানা মালিকরা। যেহেতু 6 তারিখ পর্যন্ত অনেক ফ্যাক্টরি কাজ করবে, লাস্ট ওয়ার্কিং ডেতে অনেকে আমরা বেতন প্রদান করে থাকি। তা আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ আমাদের যে স্ট্যাটিক্স আসছে এখন, ঈদের পূর্বেই শ্রমিক ভাইরা তাদের সম্পূর্ণ বেতন পাবেন এবং তারা নিশ্চিন্তে নিরাপদে বাড়িতে গিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন এবং তারা ফিরে আসবেন। বিজিএমই এর তথ্য, এপ্রিল মাসের বেতন বকেয়া নেই সচল কোনো কারখানায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক গোলে উজ্জীবিত গোটা দল। সতীর্থদের পক্ষ থেকে বিশেষ ভালোবাসা পেয়েছেন লেস্টার সিটি তারকা। কেক কেটে উদযাপন করা হয়েছে ভুটানের বিপক্ষে এই জয়। এমনটা জানিয়েছেন স্কোরার সোহেল রানা। লক্ষ্য একটাই, সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের ধারা ধরে রাখা। সমিত ফাহমেদুলের নিয়ে পূর্ণ শক্তির দল নিয়েই আসন্ন ম্যাচে মাঠে নামবেন কাবরেরা। হামজা যেহেতু ওর আমাদের বাংলাদেশের মাঠে ফার্স্ট খেলছে আর ফার্স্ট ম্যাচে গোল করছে, এটা একটা এক্সট্রা প্লেয়ারদের মধ্যে একটা আনন্দ বেশি কাজ করেছে। সো আমি মনে করি এই জিনিসটা ইন ফিউচারও আমরা ধরে রাখার চেষ্টা করব, যেন ড্রেসিং রুমে যে হ্যাপিনেসটা থাকে সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। হামজার সাথে যখন থাকি ওর কাছ থেকে অনেক কিছু শিখি। আর কালকেও গোল করার পরে আমরা প্রত্যেকটা প্লেয়ার ওকে অ্যাপ্রিসিয়েট করছি, যেটা ওর কাছেও ভালো লাগছে। মনে হয় না যে ও দেশের বাইরে থেকে আসছে, বা ও মনে হয় আমাদের বাংলাদেশি ছেলে, বাংলাদেশের মতোই কালচার, সেম আমাদের মতোই ও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ঈদ যাত্রায় পথে ঘাটে মানুষের ঢল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভোগান্তি। ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ছুটে চলা, লঞ্চেও উপচে পড়া ভিড়। পছন্দের পশু কিনতে হাটে হাটে ক্রেতার ভিড়। দরদাম আর হাঁক ডাকে জমজমাট বেচাকেনা। বেশি দামের অভিযোগ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। اللهم اصلح احوال المسلمين اللهم كن لاخواننا في فلسطين। পবিত্র হজের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা। নিরীহ ফিলিস্তিনিদের জন্য দোয়া,
20 লাখের বেশি মুসল্লির অংশগ্রহণ। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।